নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। সাল 2024, দুর্গাপুর মহানগরীতে ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। এমন সব ঘটনা যা শুধু মিডিয়া ও নাগরিক সমাজকে বিচলিত ও সন্ত্রস্ত করেনি, হতবাক করেছিল আমাদেরও। আমরা বুঝতে পেরেছিলাম এক ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু কি সেই চ্যালেঞ্জ, ঠিক কি ঘটেছিল দুর্গাপুরে, জানতে হলে দেখুন আজকের ক্রাইম ডায়েরির এই রোমহর্ষক পর্ব। মীরা, 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 খুন, খুন, পুলিশ, মীরা, 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 খুন, পুলিশ, মীরা। সরে যান, সরে যান, ভিড় করবেন না। স্যার, টেডি বিয়ার। টেডি বিয়ার? খুব অদ্ভুত না ব্যাপারটা স্যার? এইরকম একটা নির্জন জায়গায় খুন হলো কি করে? তার মধ্যে পাশে দেখছি একটা ফোন পড়ে রয়েছে, এদিকে আবার টেডি বিয়ার পড়েছিল। ব্যাপারটা আপনার অদ্ভুত লাগছে না স্যার? দেখো, হতে পারে টেডি বিয়ারটা এখানে আগে থেকে পড়েছিল, অথবা অন্য কেউ ফেলে দিয়ে গেছে আর কাকতালীয়ভাবে এখানেই খুনটা হয়েছে, তাই টেডি বিয়ারটা পাওয়া গেছে। তাই কি স্যার? হওয়ার থাকলে অনেক কিছু হতে পারে, পৃথিবীতে সবই সম্ভব। হ্যাঁ, সে তো হতেই পারে। আমাদের এখন শুধু সূত্রগুলো জুড়ে আসল খুনিকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে। রাইট স্যার। কিন্তু এই মহিলা কে সেটা তো সবার আগে জানতে হবে না? হ্যাঁ স্যার, যিনি বডিটা সবার আগে দেখেছেন উনি কিন্তু ভিকটিমকে শনাক্ত করতে পেরেছেন। তাই নাকি? হ্যাঁ তিনি স্যার। কোথায়? ওই তো ওইখানে, চলুন। চলো। শুনছেন স্যার, উনি সবার আগে বডিটা দেখেছিলেন। আপনার নাম কি? প্রদীপ, প্রদীপ দেবনাথ স্যার। আপনি থাকেন কোথায়? স্যার, পাশের বস্তিতেই থাকি। আপনি ওই মহিলাকে চেনেন? হ্যাঁ স্যার, ও আমাদের কলোনির মীরা। আপনি শিওর? হ্যাঁ স্যার, আমি যে ঘরটাই থাকি তার দুটো ঘর পরে আমার আরও একটি ঘর আছে, ওই ঘরে মীরা ভাড়াটে হিসেবে থাকতো। তাই নাকি? উনি আপনার ভাড়াটে ছিলেন? হ্যাঁ স্যার, তা প্রায় 4 বছর ধরে ভাড়া আছে। আচ্ছা, ওর বাড়ির লোকজন কেউ? ও তো স্যার বিধবা, নিঃসন্তান, ও একাই ভাড়া থাকতো। উনি কাজকর্ম কি করতেন, আর ওনার সংসারই বা কি করে চলতো? ও লোকের বাড়িতে রান্না করতো ম্যাডাম, ও রান্নায় ওর খুব নামডাক ছিল। তাহলে এত সকাল সকাল কি ও রান্নার কাজ করতে যাচ্ছিল? হ্যাঁ, ও রোজ সকালেই যায়, আজকেও যাচ্ছিল। আপনি খবর পেলেন কি করে যে মীরা খুন হয়েছে? আমি দোকান খুলতে যাচ্ছিলাম, তখন হঠাৎ দেখি ও মুখ থুবড়ে পড়ে আছে। কিসের দোকান আপনার? আমার সিটি সেন্টারের সামনে একটা স্টেশনারি দোকান আছে। আচ্ছা, মীরার কি কোনো শত্রু ছিল? না ম্যাডাম, ও খুব ভালো মেয়ে ছিল, খুব হাসি খুশি মিশুকে। হ্যাঁ, কিন্তু অল্প বয়সে বিধবা হলে আর একা থাকলে অনেকের কুনজর পড়তে পারে। না স্যার, ওরকম যদি হতো আমাকে জানাতো, কারণ ও আমাকে দাদা মানতো আর আমি ওকে বোন। আমি ওকে বুক দিয়ে আগলে রেখেছিলাম স্যার। ঠিক আছে রেণুকা, শোনো একবার। রেণুকা, বডিটা পোস্টমর্টমে পাঠাও আর প্রদীপবাবুর স্টেটমেন্টটা রেকর্ড করো। ওকে স্যার। আশেপাশে সবার সাথে কথা বলার চেষ্টা করো। আমিও জানতে চাই মীরাকে কেন খুন হতে হলো। রাইট স্যার। মীরার মার্ডার কেসে কোনো ক্লু পেলে না? না স্যার, কিছুই তো জানা যায়নি। মীরার প্রতিবেশীদের থেকেও কিছু জানা গেল না? না স্যার, কেউ কিছু বলতেই পারছে না। আর ওর আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন বলতে মীরার এক দাদা আছেন, বডিটা গ্রাম থেকে এসে নিয়ে গেছিল। ও কি বললো? ওনারও আমি স্টেটমেন্ট নিয়েছিলাম। যেটুকু বুঝলাম, মীরার হাজবেন্ড মরে যাওয়ার পর তার শ্বশুর বাড়ির লোকেরা অপয়া বলে নাকি মীরাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল।
তারপর মীরা নিজের পায়ে দাঁড়াবে বলে শহরে চলে আসে। তার মানে যথেষ্ট আত্মসম্মানী মেয়ে ছিল। একদমই তাই স্যার, মীরার দাদাও সেম কথাই বললেন। ওর দাদা আর কি বললো? কেঁদে কেটে একসা কাণ্ড। স্বাভাবিক, অসহায় বোনের মৃত্যু কোনো দাদাই সহজে মেনে নিতে পারে না। হ্যাঁ স্যার, মীরা যে 3টে বাড়িতে রাঁধুনির কাজ করতো সেখানে আমি গিয়েছিলাম কথা বলতে। তাই নাকি? তারা কি বললো? মীরার মৃত্যুতে তারা এতটাও দুঃখিত নয় যতটা দুঃখিত তারা রাঁধুনিকে হারিয়ে। স্বাভাবিক, আজকালকার দুনিয়ায় এটাই হয়। হ্যাঁ স্যার। এনিওয়ে, ওর কল রেকর্ডস ঘেটে কোনো কিছু জানা গেল না? না স্যার, মীরা তো শুধু তার দাদার সাথেই কথাবার্তা বলতো, এছাড়া সেরকম কারোর সাথে কথা হতো না। স্যার, কিছু ভাবছেন? কোনো ক্লু নেই, প্রমাণ নেই, কোনো এভিডেন্স নেই, প্রত্যক্ষদর্শী নেই, সাক্ষী নেই। অপরাধ বিজ্ঞানের ভাষায় একে বলে টোটাল ব্লাইন্ড কেস। একদমই তাই স্যার। আর প্লেস অফ অকারেন্স থেকেও তো কোনো মার্ডার ওয়েপন পাওয়া যায়নি। হ্যাঁ স্যার। ডিসগাস্টিং। তাহলে এখন কি করণীয় স্যার? কি আর করণীয়? অপেক্ষা আর নজরদারি ছাড়া আর কিছু করার নেই। রাইট স্যার। খুন খুন। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন, এখানে এখানে খুন হয়েছে, খুন খুন। স্যার দেখুন, টেডি বিয়ার। তাই তো দেখছি, আবার টেডি বিয়ার। পান্ডে, তোমরা এদিকটা খেয়াল রেখো। চল। তুমি এই লাশটা প্রথম দেখেছিলে? হ্যাঁ স্যার। কোথায় থাকো তুমি? এই আমি স্যার কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি এখানে এখানে কিছু জানি না স্যার। সেই একই নির্জন জায়গা, সেই একই নির্জন গুলি, বডিটা মুখ থুবড়ে পড়ে রয়েছে আর গলাটাও কাটা। স্যার, বডিটার সামনে ছাতা, মানি ব্যাগ, মোবাইল ফোন পড়েছিল আর সেই টেডি বিয়ারটা। তার মানে কি স্যার? কিন্তু এই মহিলা আসলে কে, তার পরিচয়টা আমাদের জানতে হবে। হ্যাঁ স্যার, আমি আশেপাশে লোকেদের সাথে কথা বলেছি, কেউই তো চিনতে পারছে না। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মহিলার সঙ্গে মীরার কোনো রকম যোগাযোগ ছিল কিনা, মানে মীরার সঙ্গে কোনো আলাপ পরিচয় ছিল কিনা? হ্যাঁ স্যার,
আমি আশেপাশে লোকেদের জিজ্ঞেস করেছি, কিন্তু কেউই বডিটাকে শনাক্ত করতে পারেনি। তো আচ্ছা, মুশকিল। হ্যাঁ স্যার, এখানে যাদের সাথে কথা বলেছি কেউই বডিটাকে শনাক্ত করতে পারছে না। রেণুকা, আমার মনে হয়। কি মনে হয় স্যার? দেখো, আমার মনে হয় মোস্ট প্রবাবলি এই মহিলা বাইরের কেউ, হয়তো কোনো কারণে এখানে এসেছিলেন, তারপরে কেউ একা পেয়ে সুযোগ পেয়ে হয়তো। কি হলো স্যার? দেখো, আমার মনে হয় খুনটা গতকাল রাত্রে হয়েছে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হয়, খুনটা গতকাল রাতেই হয়েছে, কারণ ব্লাডটা ক্লট হয়েছিল। কিন্তু অত রাতে এই নির্জন জায়গায় মহিলা কি করতে এসেছিলেন? হয়তো সঙ্গে কেউ ছিল। সঙ্গে কেউ? হ্যাঁ স্যার, মানে সঙ্গে কেউ ছিল, হয়তো খুনটা করে পালিয়ে গেছে, এটাও তো হতে পারে, তাই না? পসিবল, কোয়াইট পসিবল। দেখো, আমি আগেই বলেছি পৃথিবীতে সব কিছুই সম্ভব, কিন্তু কিন্তু কি স্যার? কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা এই মৃতার পরিচয় পাচ্ছি, আমাদের কাছে পরিষ্কার নয় যে খুনটা কেন হয়েছে আর কে করেছে। তাহলে এখন কি করণীয়? বডিটা আপাতত পোস্টমর্টমে পাঠাও, আর টেডি বিয়ারটা সাবধানে রেখো। আশেপাশে থানায় খোঁজ নাও কোনো মিসিং ডায়েরি হয়েছে কিনা। ওকে স্যার। প্রথমে পরিচারিকা মীরা আর তার এক সপ্তাহ ব্যবধানে আর একজন যুবতী, পর পর দুটো খুন, একই রকম নির্জন জায়গায়, একই রকম নির্জন রাস্তায়, একইভাবে গলা কেটে খুন। দুটো ক্ষেত্রেই লাশের পাশ থেকে উদ্ধার টেডি বিয়ার। তাহলে কি এটা কোনো সিরিয়াল কিলারের কাণ্ড, যে বেপরোয়াভাবে পরপর দুটো খুন করে বেমালুম রাতের অন্ধকারে গা ঢাকা দিয়েছে? কিন্তু এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের জানা দরকার দ্বিতীয় যুবতীর পরিচয়। আমাদের টিম খোঁজ নিতে শুরু করে আশেপাশের থানায় কোনো মিসিং ডায়েরি দায়ের হয়েছে কিনা। তখনই আমরা পাই প্রথম ব্রেক থ্রু। 5 কিলোমিটার দূরে গঙ্গানগর থানা থেকে খবর আসে সঙ্গীতা নামে 1 বছর 32-এর যুবতীর বৌদি ওই থানায় মিসিং ডায়েরি দায়ের করেছে। তারপর কি হলো? সঙ্গীতা সেদিন রাত্রে ফেরেনি বলে স্যার ওখানকার থানায় আমরা মিসিং ডায়েরি করেছিলাম। সঙ্গীতা আপনার ননদ? হ্যাঁ স্যার। আপনার ননদ আপনার কাছে থাকতো? ব্যাপারটা কি বলুন তো? বিয়ে 6 মাসের মাথায় ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছিল, তারপর থেকেও বাপের বাড়িতেই থাকতো। আপনার ননদের ছেলে মেয়ে নেই? না স্যার। আর আপনার স্বামী? সঙ্গীতার দাদা উড়িষ্যার এক কারখানাতে কাজ করত। বছর 2 আগে উড়িষ্যার এক কারখানায় দুর্ঘটনাতে উনি মারা যান। তারপর থেকেই সঙ্গীতাকে আমাদের কাছে নিয়ে এসে রাখি। আমার একটা মাত্র ছেলে, আমি যারা রোজগার করি তাতে ঠিক মতন চলে যায়। তাই সঙ্গীতা বাপের বাড়িতে ফিরে আসতে আমার আর আমার ছেলের আনন্দই হয়েছিল। আচ্ছা, পরশু রাত্রে যখন আপনার ননদ ফিরল না, আপনি ওকে ফোন করেননি? হ্যাঁ, আমি ফোন করেছিলাম, বহুবার ফোন করেছিলাম, কিন্তু ফোনটা ধরেনি, রিং হয়ে গেছিল। তারপর? ও প্রায় 7টা থেকে 8টার মধ্যে বাড়ি ফিরে আসতো। ওই দিন ফিরছিল না, তাই খুব চিন্তা হচ্ছিল। আচ্ছা, আপনার ননদ ঠিক কি কাজ করতো? আয়ার কাজ করতো। ও পিকনিক পার্কের দিকে কি করতে গিয়েছিল? ওই যে বললাম, ও আয়ার কাজ করতো। রোজ সকালে বাসে করে পিকনিক পার্কে যেত, আর কাজ হয়ে গেলে সন্ধ্যেবেলায় বাসে করে বাড়ি চলে আসতো। আচ্ছা, আপনার ননদের কোনো শত্রু ছিল কি? নিজের ননদ বলে বলছি না স্যার, ও বড় ভালো মেয়ে ছিল, কখনো কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি। এমন একটা মিষ্টি মেয়ের কেউ শত্রু থাকতে পারে স্যার? হয়তো ছিল, আপনি জানেন না। সঙ্গীতা আমার খুব ন্যাওটা ছিল স্যার, ও আমার খুব কাছে, কখনো আমার কাছ থেকে কিছু লোকায়নি। সেরকম কিছু হলেও আমাকে অবশ্যই বলতো, চেপে যেত না স্যার। সঙ্গীতার কল রেকর্ডস থেকেও কিছু জানা গেল না? হ্যাঁ স্যার, ওর ওই বৌদির সাথেই কথা বলতো, আর যেখানে ও আয়ার কাজ করতো সেই ভদ্র মহিলার সাথে টুকটাক কথা হতো। কিন্তু মূল সমস্যাটা সেখানে নয়। তাহলে স্যার? ঘটনাস্থল পিকনিক পার্কের নির্জন রাস্তা। ভিকটিম দুজনেই ওয়ার্কিং লেডি, একই কায়দায় গলা কেটে খুন, আর দুটো বডির পাশেই রাখা টেডি বিয়ার। হ্যাঁ স্যার,
সেটাই তো আপনাকে সেদিন বললাম। বলে তো ছিলে, কিন্তু এক্স্যাক্টলি এটা কিসের ইঙ্গিত বুঝতে পেরেছো? কিসের ইঙ্গিত স্যার? আমাদের শহরে সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে। সিরিয়াল কিলার? ভেবে দেখো, একই প্যাটার্নে পরপর দুটো খুন, একই স্টাইল, আর দুজনের পাশেই টেডি বিয়ার। হ্যাঁ সেটাই তো। এর থেকে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার। কি? সিরিয়াল কিলার আমাদের কিছু একটা মেসেজ, কিছু একটা বার্তা দিতে চাইছে। কিন্তু সেটা কি? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। না হলে সিরিয়াল কিলারকে ধরা যাবে না, তাকে থামানো যাবে না, সে আরো বেপরোয়া হয়ে যাবে, একটা পর একটা খুন করেই যাবে, আরো অনেক নিরীহ নির্দোষ মানুষের রক্ত ঝরবে। কিন্তু এত বড় একটা শহরে এই অজস্র ভিড়ের মধ্যে কে খুন করে বেড়াচ্ছে স্যার? এটা খুঁজে পাওয়াটা কিন্তু খুব কঠিন বিষয়। কঠিন কঠিন, খুব কঠিন। কিন্তু 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 কি স্যার? কিন্তু অসম্ভব নয়। মন দিয়ে শোনো, আমাদের সামনে এখন দুটো পথ আছে। কোন দুটো পথ স্যার? এক, আমাদের সিরিয়াল কিলারের মতো করে ভাবতে হবে। কিন্তু স্যার যদি আমরা খুনিকে চিনতেই না পারি তাহলে কি করে ভাববো? এক্স্যাক্টলি, আর সেই জন্যই আমাদের দ্বিতীয় পথটা ফলো করতে হবে। সেটা কি স্যার? আমাদের আপাতত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে রেণুকা। আমার মন বলছে সিরিয়াল কিলার আবার একটা খুন করবে, আর সেটা করতে গিয়ে সে একটা ভুল করবে, আর সেটার জন্যই আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। রাইট স্যার। মীরা আর সঙ্গীতার মার্ডার কেসটা তুল্যমূল্য বিচার করে আমরা বুঝতে পেরেছিলাম যে একইভাবে খুন করাটা আর দুটো লাশের পাশ থেকে টেডি বিয়ার উদ্ধার হওয়াটা মোটেও কাকতালীয় ব্যাপার ছিল না। আমরা নিশ্চিত ছিলাম শহরে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের আবির্ভাব ঘটেছে, কিন্তু তার মোটিভটা কি ছিল সেটা আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না। সে আমাদের ঠিক কি বার্তা দিতে চাইছিল সেটাও আমাদের কাছে স্পষ্ট ছিল না। আমরা শহর জুড়ে অসংখ্য পুলিশ মোতায়েন করেছিলাম, আমরা নজরদারিও বাড়িয়ে দিয়েছিলাম, আর অপেক্ষা করছিলাম সেই রহস্যময় কিলারের একটা ভুলের জন্য। আর তখনই আমার কথা মন দিয়ে শোনো, একদম লেট করবে না, তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়বে, নইলে কিন্তু সকালে উঠতে পারবে না। আরে হ্যাঁ রে বাবা, বাড়ি পৌঁছে মেসেজ করিনি আজ পর্যন্ত হয়েছে এরকম? এখানেই দাঁড়ান দাদা, পৌঁছে গেছি। স্যার, সেই টেডি বিয়ার। তার মানে এটাও একই খুনির কাজ। বাদ বাকি প্যাটার্ন সব একই আছে।
আচ্ছা, ওই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে উনি কে? স্যার উনি ভিকটিমের হাজবেন্ড। চলো তো দেখি একবার। চলুন। দেখি একটু সাইড দিন। এক্সকিউজ মি, আপনি? আমি রাহুল। আমার বউ। আপনার স্ত্রীর নাম কি? সুজাতা। সুজাতা মৈত্র। আচ্ছা রাহুল বাবু, আপনি থাকেন কোথায়? এই তো কাছেই, এখান থেকে মেরে কেটে মিনিট 5। আপনি কি করে খবর পেলেন যে আপনার স্ত্রী খুন হয়েছে? কাল সারা তো বাড়ি ফেরেনি, চিন্তায় চিন্তায় আমি ঘুমোতেই পারিনি। বারবার ওকে কল করে গেছি, রিং হয়ে গেছে, একবারের জন্য ফোন তোলেনি। তারপর যে ছেলেটা আমাদের সকালে দুধ দেয় সে এসে হঠাৎ খবর দিল আমার বউ নাকি রাস্তার ধারে পড়ে আছে। আপনার স্ত্রী যখন রাতে বাড়ি ফেরেনি আপনি থানায় গেছিলেন? মিসিং ডায়েরি করেননি? না, সেটা করা হয়ে ওঠেনি। আপনার মিসেস কি চাকরি করতেন? হ্যাঁ, সুজাতা একজন আইটি প্রফেশনাল ছিল। আপনার স্ত্রীর অফিসটা কোথায়? সেক্টর 3-তে। রোজই কি উনি রাত করে বাড়ি ফিরতেন? হ্যাঁ, শাটল গাড়ি বুক করে আসতো। আপনি কি করেন রাহুল বাবু? আমি কিছু করি না। মানে কিছু করেন না মানে? আমার একটা ছোটখাটো ব্যবসা ছিল, লকডাউনে সেটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে আমি সুজাতার উপরেই ডিপেন্ডেবল। আচ্ছা, আপনি নতুন কিছু শুরু করার চেষ্টা করেননি? এই নিয়ে আমাদের মধ্যে। শোনো রাহুল, তুমি কি সারা জীবন এভাবেই ঘরে বসে ডিটেকটিভ নোবেল পড়ে আর ল্যাপটপে থ্রিলার, মুভি, ওয়েব সিরিজ এগুলো দেখে কাটিয়ে দেবে? আর কি করবো বলো, তুমি বলো। প্লিজ নিজের ব্যবসা চালু করার চেষ্টা করো। ধর, ওই ব্যবসা চালু করা যাবে না। কেন চালু করা যাবে না কেন? আমি আর ওই ফাস্টফুডের দোকান করবো। একে তো কাস্টমার হয় না বললেই চলে, তার উপর সকাল থেকে রাত পর্যন্ত অমানসিক পরিশ্রম, আর ওই মাসের শেষে রাঁধুনি আর বাকি সব লোকেদেরকে মাইনে দেওয়ার পর হাতে আর কিছু থাকে না বললেই চলে। ঠিক আছে, ফাস্টফুডের দোকান করবে না বেশ, অন্য কোনো বিজনেস চালু করার চেষ্টা করো। আরে তার জন্য অনেক টাকা দরকার ম্যাডাম। বেশ, তো একদিন ঠান্ডা মাথায় ভালো করে বসে একটা বাজেট তৈরি করো, তারপর কত কি লাগে দেখো, আমি যতটা পারবো হেল্প করে দেবো। ওকে? সাধে কি আর বলি, তুমি না থাকলে আমার কি হতো। তার মানে আপনার স্ত্রী খুব সাপোর্টিভ আর আন্ডারস্ট্যান্ডিং ছিলেন? খুবই খুবই সাপোর্টিভ ছিল, এতটাই যে মুখের কথা সেটা বলে বোঝানো যাবে না। স্ত্রীর সাথে কোনো ঝগড়া, অশান্তি বা মনোমালিন্য? যার টাকায় খাচ্ছি পড়ছি তার উপর রাগ করাটা কি সাজে, নাকি তার সঙ্গে ঝগড়া অশান্তি করাটা মানায়? আচ্ছা রাহুল বাবু, আপনার স্ত্রীর কি কোনো শত্রু ছিল? না, আমি জানি না। কনফার্ম নন আপনি? থাকলে ও আমায় ঠিক বলতো। বুঝেছি। আপনি কাউকে সন্দেহ করেন? না, জানি না, আমি ঠিক বুঝতে পারছি না। আসলে আসলে এই মুহূর্তে না আমার মাথাটা ঠিক কাজ করছে না। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। রেণুকা, একবার এদিকে শোনো। হ্যাঁ স্যার। রেণুকা, তুমি রাহুল বাবুর বয়ান রেকর্ড করো, আর ভিকটিমের কল রেকর্ডস আমার চাই। ওকে স্যার। এখানেও সে টেডি বিয়ার, তার মানে একই সিরিয়াল কিলার, কিন্তু মোটিভটা কি? স্যার এসো এসো, কি ব্যাপার?
ভিকটিম সুজাতা মৈত্রের মোবাইলের যাবতীয় কল রেকর্ডটা এসে গেছে। ভেরি গুড। হ্যাঁ স্যার, কোনো এক বিশেষ নাম্বার থেকে রেগুলার কল করা হতো, আর দুজনের মধ্যে অনেকক্ষণ কথাবার্তাও চলতো। রাইট। শুধু তাই নয় স্যার, যেদিনকে সুজাতার খুন হয় সেদিনকে কিন্তু এই স্পেশাল নাম্বার থেকে সুজাতার কাছে ফোন এসেছিল। আচ্ছা, এই নাম্বারটা কার নামে আছে সেটা জানতে পারলে? হ্যাঁ স্যার, কোনো এক সোহম রক্ষিত নামে রেজিস্টার করা রয়েছে। আচ্ছা, সোহম রক্ষিত। রেণুকা, খবর নাও তো এই সোহম রক্ষিতকে। আর সুজাতার সঙ্গে কিসের ওর এত মনের আর প্রাণের কথা ছিল যে রোজ এতবার করে ফোন করতে হতো, এত সময় ধরে কথা হতো? ওকে স্যার। সুজাতা মৈত্রকে চেনেন? কোন সুজাতা মৈত্র? যার সাথে আপনি রেগুলার ফোনে কথা বলতেন। ও হ্যাঁ, আমি আর সুজাতা তো একই সাথে এক অফিসের চাকরি করতাম। কত বছর একসাথে চাকরি করেছেন? তাও প্রায় বছর 4 তো হবেই। কিন্তু সুজাতার কল লিস্ট বলছে আপনারা নাকি রোজ ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। হ্যাঁ, তা বলতাম, অস্বীকার করবো না ম্যাডাম। কেন এত কথা হতো কেন? আসলে আমি আর সুজাতা একসঙ্গে চাকরি করতে করতে। ভাগ্যিস তুমি ছিলে সোহম, নইলে রোজ রোজের এই অশান্তি আমি আর নিতে পারছি না। তোমার বর কি সারা জীবন এইভাবেই তোমার পয়সায় বসে বসে খেয়ে যাবে? আবার এ নিয়ে তাকে কিছু বলা যাবে না, জানো তো। বললে চূড়ান্ত রাগ, গালাগালি, মারধর। আমি আর পারছি না। বেশ করব, বেশ করব। আমি পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো। তাহলে তোমার কি? হ্যাঁ, তোমার কি? তুমি তো পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না? কিছু কাজকর্ম না করে নিশ্চিন্তে পায়ের উপর পা তোলে বইয়ের রোজগারের পয়সায় খাও। এই কোথায় লেখা আছে পুরুষ মানুষ হলে তাই রোজগার করতে হবে? হ্যাঁ, কোথায় লেখা আছে? সবকিছু লেখা থাকে না রাহুল। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীকেই নিতে হয়, এটাই সমাজের নীতি। যুগ যুগ ধরে এটাই চলে আসছে। মানি না তোমাদের এই খুনকো রীতিনীতি, আমি মানি না। ও, তাহলে তুমি কিচ্ছু করবে না, সারা জীবন এভাবেই কাটিয়ে দেবে, তাই তো? করব করব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে। কি? চাকরিটা ছেড়ে দিতে হবে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি কেন চাকরি ছাড়তে যাব? হ্যাঁ, চাকরি ছাড়তে দিই না। তুমি আমার গায়ে আবার হাত তুললে রাহুল। হাত তুলেছি, আবার হাত তুল। হ্যাঁ, তুই চাকরিটা কেন ছাড়বি না সেটা সেটা আমি বুঝি না, বুঝছিস না? হ্যাঁ, অফিসে তোর নাগর জুটে গেছে। সেই নাগরকে ছেড়ে এই ঘরের 4 দেওয়ালের মধ্যে থাকতে তোর বুক ফেটে চৌচির হয়ে যাবে হতচ্চারি। হ্যাঁ, আমি কিছু বুঝি না ভেবেছিস? আমি তো ঘাসে মুখ দিয়ে চলি। ছি ছি ছি, অপদার্থ মানুষ একটা, 1 নম্বরের ইতর একটা। আমি আর পড়ে পড়ে মার খেতে পারছি না সোম, আমি জাস্ট পারছি না। তুমি থানায় যাচ্ছ না কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। আসলে আমি মামলা মোকদ্দমায় জড়াতে চাইছি না, মা বাবারও তো সাপোর্ট পাবো না। ওরা তো তখনই পই পই করে বারণ করেছিল রাহুলকে বিয়ে করতে। তাই বলে তুমি পড়ে পড়ে এইভাবে প্রতিদিন মার খাবে? আমার কপালে সেটাই লেখা আছে সোম, নইলে কোনোদিন আমার গায়ে ছোটবেলায় কেউ কোনোদিন টোকা পর্যন্ত দেয়নি। আর আজ দেখো
কি রাহুল সুজাতার গায়ে হাত তুলতো? রেগুলার ম্যাডাম। আমি তো কতবার সুজাতাকে ক্লিনিকে নিয়ে গিয়ে ফার্স্ট এড করিয়ে এনেছিলাম। সেসব নথিও আমার ফ্ল্যাটের আলমারিতে আছে। কিন্তু এদিকে রাহুল বললো যে সুজাতার সাথে নাকি ওর খুব ভালো সম্পর্ক ছিল। তাই রাহুল কথা বলেছে? ম্যাডাম ও ডাহা মিথ্যে কথা বলছে। রাহুল সারাদিন মদ খেত ম্যাডাম, তাও আর বউয়ের পয়সায়। আর সেই নেশার টাকা জোগাড় করার জন্য ও সুজাতার উপরে অকথ্য অত্যাচার করত। ম্যাডাম আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি নিজে তদন্ত করে দেখুন, রাহুল ব্যাপারে খোঁজ নিন, সব জানতে পারবেন। ঠিক আছে, আপনি যান, কোনো দরকার হলে আপনাকে ডাকা হবে। ঠিক আছে, চলো। রাহুলের ব্যাপারে খোঁজ নিয়েছিলে? হ্যাঁ স্যার, নিয়েছি। কি জানতে পারলে? সুজাতার অফিস কালিগ সোহম রক্ষিত একদম ঠিক কথা বলেছে। রাহুল সারা দিন ঘরে বসে মদ খায়, কোনো রকম কাজের তো কোনো বালাই নেই, এমনকি মিনিমাম চেষ্টাটুকু করে না। রাহুলের কল ডিটেলসটাও আমি বের করেছি স্যার। কি বলছে কল ডিটেলস? রাহুল রিসেন্টলি একটি পার্টিকুলার নাম্বারে বারবার কল করছিল। তাই নাকি? হ্যাঁ স্যার, এমনকি সুজাতার মৃত্যুর পরেও সেই নাম্বারে কিন্তু বারবার কল করে গেছে। সে কি? কার নাম্বার? জালালের। জালাল। এক মিনিট দাঁড়াও। জালাল মানে তুমি কোন জালালের কথা বলছো? দুর্গাপুরের কুখ্যাত দুষ্কৃতী জালাল আহমেদ, যার বিরুদ্ধে আমাদের থানায় 2 ডজন কেস আছে। জালাল। কি হলো স্যার, কিছু ভাবছেন? 3টে খুন, 3টেই নির্জন এলাকার নির্জন রাস্তায়, একই প্যাটার্ন, একই স্টাইল, 3টে বডির পাশেই টেডি বিয়ার রাখা। আর কি স্যার? আর 3জনের ভিকটিমের একজনের স্বামী নিয়মিত কুখ্যাত ক্রিমিনাল জালাল আহমেদের সাথে ফোনে কথা বলেছে। তাই তো। তাহলে কি বলুন স্যার। আচ্ছা, রাহুলের হঠাৎ কুখ্যাত ক্রিমিনাল জালাল আহমেদের সাথে ফোনে কথা বলার দরকার হয়ে পড়লো কেন, তাও আবার এতবার করে? কি জানি স্যার, মানে আমিও তো কিছু বুঝতে পারছি না। রেণুকা, তুমি একটা কাজ করো, দুজনকে মুখোমুখি বসাতে হবে। আমার ধারণা তাহলেই অনেক কিছু জানা যাবে। রাইট স্যার।
সেদিন তোকে আমি রাস্তায় জিজ্ঞাসা করেছিলাম, আজ আবার এখানে জিজ্ঞাসা করছি, তোর বউয়ের সাথে তোর সম্পর্ক কেমন ছিল? তার সাথে আমার বউয়ের খুনের কি সম্পর্ক অফিসার? মিথ্যা কথা বলিস না। স্যার যা জিজ্ঞেস করছে উত্তর দে। আমার বউয়ের সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। সেই জন্য তুই বউয়ের গায়ে হাত তুলতিস? হোয়াট রামেশ, কে বলেছে এসব কথা? একদম বাজে কথা। ঠিক আছে, বাদ দে। তুই এখন বল যে দুর্গাপুরের কুখ্যাত ক্রিমিনাল জালাল আহমেদের সাথে তোর ফোনে এত কি কথা হতো? জালাল? সেটা আবার কি? চিনতে পারছিস না? না না, চিনতে পারছি। সঞ্জয় পান্ডে নিয়ে আসো তোকে। কাকে আনতে বললেন? দেখ চিনতে পারিস নাকি। তুই একে চিনিস না? এর সাথে তোর নিয়মিত ফোনে কথা হয়নি বল? না না, মোটেই না। একদম মিথ্যে কথা বলিস না। বিজয়ের বাচ্চা, তুই ওকে সুপারি দিস নি? কিভাবে কি করতে হবে তুই ওকে শিখিয়ে দিস নি? এখন বেমানে মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না মিস্টার রাহুল মৈত্র। ভালো ভালো সত্যি কথা বল, না হলে কিন্তু মেরে পিঠের চামড়া গুটিয়ে নেবো। আমি সুজাতাকে খুব ভালোবাসতাম, খুব। আমরা প্রেম করে দুই বাড়ির রহমতে বিয়ে করেছিলাম। তখন আমার একটা ফাস্টফুডের দোকান ছিল। লকডাউনে সেটা বন্ধ হয়ে যায়। বাড়িতে থাকতে থাকতে আমাকে খুঁড়ে নিয়ে পেয়ে বসেছিল। আমি অ্যালকোহলিক হয়ে পড়ি। আমার চোখের সামনে সুজাতাকে আমি ধীরে ধীরে বদলে যেতে দেখি। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছি। আর বলো না, রাস্তায় এত জ্যাম ছিল না। আমার প্রতি ওর অবহেলা যেন দিন দিন বেড়েই চলেছিল। সেটাই, হ্যাঁ হ্যাঁ সেটাই। এসব কি ন্যাকমা হচ্ছে? ন্যাকামি? আমার ভালোবাসাকে তোমার পাতি ন্যাকামি মনে হচ্ছে সুজাতা? হ্যাঁ, তাই মনে হচ্ছে। যদি তাই না হতো তাহলে মদ গেলাটা কম করতে আর ছোটখাটো হলেও একটা কাজকর্ম করতে। তাহলে তো তোমার খুব সুবিধা হয়, তাই না? হ্যাঁ, তোমার নাগরের সাথে আরো বেশি সময় ধরে ফষ্টি নষ্টি করা যায়। হ্যাঁ, নোংরামি করা যায়। মুখ সামলে কথা বলে রাহুল। যেমন তোমার নোংরা মন, তেমনি তোমার নোংরা মুখ। স্কাউন্ডেল কথাকার। সেই দিনই ঠিক করে নিয়েছিলাম এই সব অপমানের বদলা আমি নেব। তাই অনেক কষ্ট করে নাম্বার জোগাড় করে জালালের সাথে কথা বলে একদিন দেখা করি। ঠিক আছে, আপনার কাজটা করে দেবো। কিন্তু আমি যেভাবে বলবো কাজটা ঠিক সেইভাবেই করতে হবে। আপনি যেভাবে বলবেন সেভাবে করতে হবে। গেল প্রথমে যে কোনো একজন মহিলার গলা কেটে তাকে মেরে ফেলবে, তারপর তার লাশের পাশে একটা টেডি বিয়ার ফেলে দেবে। ঠিক তার এক সপ্তাহ পর আরেকজন মহিলাকে ঠিক একই রকম ভাবে মেরে তার লাশের পাশে আবার একটা টেডি বিয়ার ফেলে দেবে। কেমন আছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে।
ঠিক তার কিছুদিন পর আমার বউকে একইভাবে মেরে ওর বডির পাশে টেডি বিয়ার ফেলে দেবে। টেডি বিয়ারই কেন? আমার বউকে টেডি বিয়ার দেওয়াতে ওর মনে হয়েছিল আমি, তাই প্রত্যেকটা লাশের পাশে থাকবে একটা করে টেডি বিয়ার। আমার অপমানের বদলা, আমার প্রতিবাদের সিম্বল। হ্যাঁ, কিন্তু দুটো মেয়েকে বেফালতু মেরে লাভ কি? আমাদের বউকে তো ডাইরেক্ট মারলেই হয়ে যায়। শোনো জালাল, আমি জীবনে অনেক গোয়েন্দা গল্প পড়েছি, অনেক থ্রিলার সিনেমা দেখেছি। একজনকে মারলে পুলিশ ঠিক আমাদের খুঁজে বের করে নেবে, ঠিক ধরে ফেলবে। কিন্তু এই মার্ডারগুলোকে একটার পর একটা এইভাবে সাজালে পুলিশ মনে করবে শহরে কোন সিরিয়াল কিলার ঘুরে ঘুরে এই মার্ডারগুলো করছে। তখন আর আমাদের উপর কারো সন্দেহই হবে না। কল্পনা আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে রাহুল। সিনেমার সাহিত্যে যেটা অনেক সময় হয়, বাস্তবে হয় না, সব অঙ্ক মেলে না। আর তাছাড়া একটা কথাই তো আছে, অতি চালাকের গলায় দড়ি। এখন আইনের বিচারে তোর জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে না যাবজ্জীবন কারাবাস, সেটা সময়ই বলবে। চলো রেণুকা। রাহুলের মনে এই ধারণা জন্ম নিয়েছিল, যেহেতু সে প্রচুর ডিটেকটিভ উপন্যাস পড়েছে এবং প্রচুর ক্রাইম থ্রিলার দেখেছে, তাই সে গোটা ঘটনাক্রম যেমন করে সাজাবে আমরা আইনের রক্ষকরা অন্ধভাবে সেটাই বিশ্বাস করে নেব। কিন্তু রাহুল এটা বোঝেনি আমরা এমন একটা বাহিনী যারা বছরের পর বছর একই ফিল্ডে কাজ করতে করতে অপরাধ এবং অপরাধীদের নিয়ে নাড়াচাড়া করতে করতে নিজের অভিজ্ঞতা দিয়ে জটিল থেকে জটিলতর কেস ঠিক সমাধান করে ফেলি। সেই জন্য ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা যতই ধূর্ত ও চতুর হোক না কেন, আমাদের হাত থেকে নিষ্কৃতি নেই। সাবধানে থাকুন, অপরাধ করার চেষ্টা করবেন না, সুন্দর ও সুস্থভাবে জীবনযাপন করুন, না হলে কিন্তু ঘোর বিপদ।